জবাব চায় বাংলার এই বিশেষ এপিসোডে আজ আমি যে ভয়ঙ্কর কথাটি বলতে চলেছি, সে ভয়ঙ্কর কথাটি বলার পরে বাংলার রাজনীতিতে একটা নতুন বিতর্ক শুরু হবে। তৃণমূল কংগ্রেস, আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, আসলে কি দেশবিরোধী এবং দলবিরোধী কাজকর্ম একভাবে না দেখে দলকে অনেক ওপরে রাখেন, দেশকে নিচে রাখেন? তৃণমূল কংগ্রেস কি হিন্দু বিরোধী একটি দল? কারণ তৃণমূল কংগ্রেস, আজকে আমি যে আপডেট পাচ্ছি এই মুহূর্তের যে ব্রেকিং নিউজ আবার আপনাদেরকে দেব, তৃণমূল কংগ্রেস শান্তনু সেন অর্থাৎ ডাক্তার শান্তনু সেনকে বহিষ্কার করলো, শান্তনুকে বহিষ্কার করলো। ফিরহাদে বহিষ্কারে ভয়, ফিরহাদকে বহিষ্কারে ভয় কেন? তৃণমূল কংগ্রেসের দলবিরোধী কাজের জন্য শান্তনু সেনকে বহিষ্কার করা হলো, কিন্তু দেশবিরোধী মন্তব্যের জন্য ফিরহাদ হাকিমকে কেন বহিষ্কার করা নয়? ফিরহাদ হাকিম তো দাওয়াতে ইসলামের কথা বলে বা দুর্ভাগা এই সমস্ত কথা বলে বড় বিতর্কের কথা বলেছেন। এই মুহূর্তে বড় খবর আমার সাথে, এই মুহূর্তে শান্তনু সেন রয়েছেন। শান্তনু সেন সদ্য বহিষ্কৃত তৃণমূল নেতা। শান্তনুদা, এই পরিচয় আপনাকে দিতে হবে, আমি অন্তত ভাবিনি। আপনি একজন সাংসদ ছিলেন, আপনি যেভাবে রিপাবলিক বাংলায় এসে দলের জন্য লড়াইটা করতেন, আমি তো অবাক হলাম। মানে কি এমন ভয়ঙ্কর কাজ করলেন? আপনিও কি দুর্নীতির সাথে যুক্ত? না, প্রথমত দেখুন, আপনি হয়তো কয়েকদিন আগের কথা বলছেন, আমি আজকের দিনেরও কথা বলছি। আপনার সংবাদ মাধ্যমের বিভিন্ন বন্ধুরা আজকেও যারা আমার কাছে বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া দিতে এসেছিলেন, আমি আজকেও তাদের কাছে দলের একজন অনুগত সৈনিক হিসেবে দলকে গার্ড করে, বিরোধীদের আক্রমণ করে, যৎপরণায় বিরোধীদের বিরুদ্ধে আমি তাদের সামনে আজকেও কথা বলেছি। তারপর হঠাৎ সংবাদ মাধ্যম থেকে জানলাম যে আমি দল বিরোধী কাজ করেছি। সুতরাং কোন কাজটা দল বিরোধী করলাম আমি এখনো অবধি সেটা বুঝে উঠতে পারিনি। দেশবিরোধী কোনো কাজ করেছেন বা কোনো সম্প্রদায়কে আঘাত দিয়েছেন, সংখ্যাগুরু বা সংখ্যালঘুদের আঘাত দিয়েছেন, এরকম কোনো বিষয়? তা আমি যা যা কথা বলেছি সবটাই আমার ফেসবুকে আছে বা কোনো না কোনো মিডিয়ার আর্কাইভে আছে। সেগুলো তো দেখলেই দেখতে পাবেন যে সেখানে সেই ধরনের কোনো মন্তব্য আছে কিনা। আমি তৃণমূল কংগ্রেস করি, তৃণমূল কংগ্রেসের সর্বধর্ম সমন্বয় নীতিতে বিশ্বাস করি। সুতরাং সেখানে কোনো ধর্মকে আঘাত করার কথা তো প্রশ্নই ওঠে না। আপনি বিকালবেলা অব্দিও তৃণমূলের হয়ে লড়লেন, লড়াইটা করলেন, বাইট দিলেন, হঠাৎ করে এখন আপনি শুনছেন যে তৃণমূল আপনাকে বহিষ্কার করলে। এটা কি আরজি করের জন্য? আরজি করে যেভাবে আপনি বা আপনার কন্যা বা স্ত্রী তারা যেভাবে ভোকাল হয়েছিল অভয়াকাণ্ডে? দেখুন, আমি আবার বলি, প্রথম কথা, আরজিগড়ের যে ঘটনা, এই সন্দীপ ঘোষের নেতৃত্বের আরজিগড়ের যে কুকীর্তি, সেটা 1.5 বছর আগে কোনো মিডিয়াকে না জানিয়ে আমি কিন্তু গোপনে সঠিক জায়গায় দিয়ে এসেছিলাম। পরবর্তী ক্ষেত্রে আরজিগড়ে যখন অভয়ার ঘটনা ঘটে, তখন তদন্ত সাপেক্ষ বিষয়ের মধ্যে দিয়ে আমি দিয়ে এসেছিলাম, যেখানে হোক আমি দিয়ে এসেছিলাম। এবং পরবর্তী ক্ষেত্রে যখন আরজিগড়ের এই ঘটনা ঘটে, তখন নিশ্চিত করে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আমার প্রতিবাদ ছিল। আমি একটা কথা বলি, দলের সাংসদ হয়ে, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হয়েও আমি আমার পরিবার এবং আমার কন্যা যেভাবে ভিক্টিমাইজড হয়েছে, বিশেষ করে আমার কন্যা, তার প্রতি অকথ্যভাবে যেভাবে মানসিক নির্যাতন করা হয়েছে, ইমোশনাল টর্চার করা হয়েছে, আমি শুধু দলের স্বার্থে 2 বছর 3 বছর কোথাও কিন্তু প্রকাশ্যে মুখ খুলিনি। সুনির্দিষ্ট কতগুলো জায়গা যেখান থেকে স্বাস্থ্য ভবন পরিচালিত হয় বলে শোনা যায়, আমি সেই সমস্ত জায়গায় দাঁড়িয়েছিলাম। আমি কিন্তু কোথাও দল বিরোধী, মানে দলকে বিড়ম্বনায় পড়তে হবে বলে প্রকাশ্যে কোথাও কিছু করিনি। আরজিগড়ের ঘটনা ঘটার পরে আমি দেখলাম একদিকে যারা আন্দোলন করছে, আমি তৃণমূল করি বলে তারা আমাকে দেখলে গো ব্যাক স্লোগান দিচ্ছে, অন্যদিকে আমার নেত্রী বা নেতৃস্থানীয়র কাছে পৌঁছে দেওয়া হচ্ছে যে আমি নাকি আন্দোলনটাকে উস্কে দিচ্ছি। এত বড় একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, সেটা কোনো ব্যক্তিগত একজন ইন্ডিভিজুয়াল উস্কে দিয়ে করতে পারে? এটা আপনারা সকলেই সেটা বুঝবেন। আচ্ছা শান্তনুবাবু, আপনি কি দাওয়াতে ইসলামের ডাক বা সংখ্যালঘুরা একদিন সংখ্যাগুরু হবে, এই দেশ ইসলামিক রিপাবলিক হবে, বা বর্ডারে উস্কানিমূলক স্লোগান দেওয়া হয়েছে আমাদের তরফ থেকে, এই সমস্ত কথাবার্তা কি আপনি বলেছিলেন কোনোদিন?
না, আমি একটা পলিটিক্যাল পার্সন, আমার সমস্ত কথাই তো ফেসবুকে পাবেন বা কোনো না কোনো মিডিয়ার আর্কাইভে পাবেন। না বলেননি সেগুলো কেন? দেখলেই তো আপনারা দেখতে পাবেন। আর এই ধরনের কথা বলার প্রশ্ন শান্তনু সেন, আমার তো মনে হয় আমি তো আপনি দাওয়াতে ইসলামের যদি ডাক দিতেন, বা সংখ্যালঘুরা সংখ্যাগুরু হবে, বা কেটে ভাসিয়ে দেবো ভাগীরথীর জলে, এই সমস্ত কিছু বলতেন, তাহলে হয়তো আপনি বেঁচে যেতেন এই দলে। ফিরহাদ হাকিম বা হুমায়ুন কবিরকে এই তৃণমূল কংগ্রেস বহিষ্কার করেনি বলে আমি জানি, আপনাকে তো সহজে বহিষ্কার করে দেবে, আপনার পাতা তো সহজে কাটা গেল। ফিরহাদ হাকিমের নিশ্চয়ই কোনো বড় কাণ্ড আছে। আমি তো আমার নীতি, কিন্তু আমি তো আমার নীতি আজ না, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, দলের সিদ্ধান্ত, কিন্তু আমি তো আমার নিজের নীতি আদর্শ মূল্যবোধ থেকে সরতে পারবো না। আমার একটা প্রশ্ন আসছে মাথায়, আপনি কি মনে করেন যে তৃণমূল কংগ্রেসে বা এদেশের রাজনীতি বা রাজ্যের রাজনীতিতে শান্তনু সেনদেরকে খুব সহজে বহিষ্কার করে দেওয়া যায়, কিন্তু ফিরহাদ হাকিম হুমায়ুন কবিরদেরকে বহিষ্কার করতে দম লাগে, ঠকঠক করে অনেকে কাঁপে, বা নির্দিষ্টভাবে রাজনৈতিক দলগুলো কাঁপে, এরকম কি সম্ভাবনা রয়েছে? আমি আবার একটা বলবো যে প্রত্যেকটা দলের সুনির্দিষ্ট ডেকোরাম আছে, দলের শীর্ষ নেতৃত্ব আছে, দল পরিচালনার ক্ষেত্রে শীর্ষ নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্ত, এবং সেক্ষেত্রে শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত দলের কর্মী হিসেবে মানতে হয়, সেটা দুঃখ লাগুক, আঘাত লাগুক, খারাপ লাগুক, কষ্ট লাগুক। কিন্তু আবার বলবো যে নিজের ন্যূনতম মূল্যবোধ, নীতি আদর্শটা তো থেকেই যায় জীবনের শেষ দিন পর্যন্ত। আমার শেষ প্রশ্ন আপনাকে, শান্তনুবাবু, এরপর কি? আপনি একজন চিকিৎসক, আপনার কাউন্সিলর হিসেবে বা বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড সম্বন্ধে আমরা অবগত, কিন্তু এরপরে কি? হোয়াট নেক্সট? তৃণমূল কংগ্রেস তো ফিরহাদ হাকিমকে বের করে দিল না, শান্তনু সেনকে তুড়ি মেরে বের করে দিল। না, আমি দেখুন, আমি একটা কথা বলি, আমি একটা প্র্যাকটিসিং ডাক্তার, আমার মিসেস একজন প্র্যাকটিসিং ডাক্তার, ঈশ্বরের আশীর্বাদে আমরা যথেষ্ট সফল মেডিকেল প্র্যাকটিশনার। সুতরাং আমাদের রাজনীতি করার পিছনে অন্য কোনো কারণ নেই। আমরা রাজনীতি করি কিছু মানুষকে সেবা করার জন্য, কিছু মানুষের ভালো কাজ করার জন্য। ভালো কাজ করতে গেলে সবসময় পদ লাগে তা তো নয়, মানুষের জন্য কাজ করা, সেটাই আমার অঙ্গীকার ছিল, আগামী দিনও থাকবে। থ্রেড কালচার নিয়ে কথা বলাটাই কাল হয়ে গেল, ভবিষ্যতে রাজনীতি করুন আর যাই করুন, থ্রেড কালচার নিয়ে কোনোদিন কথা বলবেন না আশা করা যায়। দাওয়াতে ইসলাম নিয়ে বেশি বেশি করে নিশ্চয়ই কথা বলবেন। থ্রেড কালচারের সব থেকে বড় শিকার আমার বাড়িতে রয়েছে আমার একমাত্র কন্যা, কিন্তু সেটা তো আমি প্রকাশ্যে সেই সময় কিছু বলিনি, আমার দল বিড়ম্বনায় পড়বে বলে। দলের সুনির্দিষ্ট জায়গায় জানিয়েছিলাম, কিন্তু দলকে বিড়ম্বনায় যাতে পড়তে না হয় তার জন্য প্রকাশ্যে মুখ খুলিনি। আমার মতো সেই পরিস্থিতির মধ্যে দিয়ে কেউ কাউকে যেতে হয়নি। দলের সাংসদ, দলের নির্বাচিত জনপ্রতিনিধি, তার একমাত্র কন্যা, তাকে দলেরই তকমা নিয়ে কেউ বা কারা ইমোশনালি, সোশ্যালি, মেন্টালি টর্চার করছে, ব্ল্যাকমেল করছে, আর সেটা হজম করতে হচ্ছে। শুধু দল যাতে বিড়ম্বনায় না পড়ে, সেটা প্রকাশ্যে না এনে, এই পরিস্থিতিটা আমি পেরিয়েছি, আমি কিন্তু কাউকে বলিনি সেটা। বেশ, অনেক ধন্যবাদ। শান্তনু সেন, রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলাতে এক্সক্লুসিভলি ছিলেন। মেয়ের জন্য লড়াই করতে গিয়ে এবং অভয়ার মতন একজন ডাক্তার যে ধর্ষিতা হয়েছিল তার জন্য আওয়াজ তুলতে গিয়ে শান্তনু সেন খুব সহজেই অনুমান করা যায়, এ কারণেই শান্তনু সেনকে বহিষ্কার করলো তৃণমূল কংগ্রেস, কিন্তু ফিরহাদ হাকিমদেরকে বহিষ্কার করতে পারেনি। তার কারণ ফিরহাদ হাকিম বা হুমায়ুন কবিরদেরকে বহিষ্কার করা যায় না এত সহজে, শান্তনু সেনদের বহিষ্কার করা যায়। আমি আবারও বলছি, প্রিয় দর্শক যারা এই মুহূর্তে রয়েছেন, ভালো করে বুঝুন এই কথাটা, আমি যা আজ আপনাদেরকে বলবো। বেশি সময় নেব না, 2 মিনিট। আপনারা যা দেখছেন, আপনারা যা ব্রেকিং নিউজ পাচ্ছেন, আপনারা যা দেখছেন, তা আলাদা আলাদা দেশের, আলাদা আলাদা দলের, আলাদা আলাদা খবর না ভেবে ডটগুলোকে মেলান। ফিরহাদ হাকিম, মোহাম্মদ সেলিম, এই ফিরহাদ হাকিম এবং মোহাম্মদ সেলিম যদি আমি বলি জোট বেঁধেছে, একসাথে জোট বেঁধেছে। এই ফিরহাদ হাকিম এবং মোহাম্মদ সেলিমরা যদি আমি বলি সুপারি নিয়ে আছে হিন্দুদের সর্বনাশের আশায়, আমি সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। ফিরহাদ হাকিম এবং মোহাম্মদ সেলিমরা যেন সুপারি নিয়ে বসে আছে হিন্দুদের সর্বনাশের আশায়। আমি জানি না হুজুররা তাদেরকে ডিরেক্ট কন্ট্যাক্ট করছেন কিনা, কিন্তু একই গ্যাংয়ের, একই ডিপ স্টেটের অংশ বোধহয় জো বাইডেন, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ সেলিম এবং ফিরহাদ হাকিম। ভালো করে বুঝুন,
মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ সেলিম, ফিরহাদ হাকিম, এই প্রত্যেকে বোধহয় একই সূত্রে গাথা, যে সূত্রটা আসলে চালাচ্ছে ডিপ স্টেট বা কোনো গ্যাং, যারা দেশকে ধ্বংস করতে চায়, যারা জিহাদ করে, ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ, ভোট জিহাদ, দাওয়াতে ইসলামের কথা বারবার বলে একটি সেকুলার দেশে ভারত ভেঙে টুকরো টুকরো করে গ্রেটার বাংলাদেশ যারা বানাতে চায়, তারাই নিয়ন্ত্রণ করছেই মোহাম্মদ সেলিম এবং ফিরহাদ হাকিমকে। একই কথা, একই সুর। মোহাম্মদ ইউনুসের উস্কানি, ফিরহাদ হাকিমের বক্তব্য, সেলিমের ভারত বিরোধী এক একটা ফেসবুক পোস্ট, ভারত বিরোধিতা আসলে মোহাম্মদ সেলিম এবং ফিরহাদ হাকিমের এক সূত্রে গাথা। গজওয়াতুল হিন্দ নির্মাণের ঠিকা শ্রমিকের কি দায় নিয়েছে এখন ভারতের এই মেকে সেকুলার নেতারা? এবং আমি বাংলাদেশের কিছু নেতাদেরকেও দেখছি, তারাও যেন উঠে পড়ে লেগেছে বাংলাদেশ, ভারত এই দেশগুলোকে নষ্ট করে আমেরিকার ডিপ স্টেটের হাতে তুলে দেওয়ার জন্য। বেশি দিন নেই অবশ্য, ডোনাল্ড ট্রাম্প আসছে, আর 11 দিনের মধ্যে সেকুলারদের মুখোশ খুলে দেওয়ার জন্য আজ আগামী 1 ঘন্টা ময়ূকের সাথে থাকুন। যেন জোট বেঁধেছে সেলিম ফিরহাদ, ব্রেকিং নিউজ, যেন জোট বেঁধেছে সেলিম ফিরহাদ। ভারত ভেঙে হিন্দুদের কারা করতে চায় বরবাদ। আমি ম্যাপ আজ দেখাবো না, আমি নির্দিষ্টভাবে ভালো করে দেখুন, একটা ছবি দেখাবো, কয়েকটা ছবি দেখাবো, সেই ডটগুলোকে কানেক্ট করব পিন দিয়ে। ভালো করে দেখুন, এই মুহূর্তে আমার টিভিতে একটি ম্যাপ দেখাবো। গজওয়াতুল হিন্দ, জিহাদ, এই সমস্ত শব্দগুলো দিয়ে ডিপ স্টেট যেভাবে ভারতকে ভাঙার চেষ্টা করছে, তার অন্যতম মাথা জর্জ সোরস। জর্জ সোরস বাংলাদেশকে ভেঙেছে, জর্জ সোরস একাধিক দেশকে ভেঙেছে, জর্জ সোরস ভারতেও পাপেটকে নির্মাণ করতে চায়। কিন্তু জর্জ সোরস আসলে চালাচ্ছিল জো বাইডেনকে। আমেরিকার ডিপ স্টেট বা গুপ্তরাষ্ট্র জর্জ সোরসের দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু শুধুমাত্র কি জো বাইডেন নিজের দেশে সীমাবদ্ধ ছিল? ভালো করে বুঝুন, আপনার গ্রামে গ্রামে বোঝান। জো বাইডেন, জর্জ সোরস, মোহাম্মদ ইউনুস একদিকে আমেরিকায় ফান্ডিং করছে এক একটা দেশ ভাঙার কাজে, যুদ্ধ যাতে বেশি করে থাকে, অস্ত্র যাতে বেশি করে বিক্রি হয়, আর অন্যদিকে শেখ হাসিনার মতন একজন নেত্রীকে সরিয়ে মোহাম্মদ ইউনুসের মতন একজন পাপেট, মেরুদণ্ডহীন নন পলিটিক্যাল অ্যাক্টর, তাকে বসিয়ে দেওয়া। কিসের জন্য শান্তি পুরস্কার পেয়েছে কেউ জানে না, কিন্তু টুইস্টের পরে যেভাবে মোহাম্মদ ইউনুসকে ইনস্ট্রাকশন দিচ্ছে এই হুজুর বা ডিপ স্টেট, ঠিক সেই ইনস্ট্রাকশনই কি তার মানে ফিরহাদ হাকিম বাংলায় বসে পাচ্ছেন? এবং ফিরহাদ হাকিম যে ইনস্ট্রাকশন পাচ্ছেন সেটা কি মোহাম্মদ সেলিমও পাচ্ছেন? আসলে ফিরহাদ হাকিম, মোহাম্মদ সেলিম, এরা, আমার হাসি লাগছে, মোহাম্মদ সেলিম একটা সময় বলেছিলেন মার্কিন কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আজ মোহাম্মদ সেলিম, ওই মোহাম্মদ সেলিমেরও সেই ছবি এই মুহূর্তে দেখাবো, যেখানে ফিরহাদ হাকিম যেন একদম সরাসরি একটা চেনের মধ্যে এই পুরোটা কাজ করছেন, যেখানে মোহাম্মদ সেলিমকেও ফিরহাদ হাকিম নিয়ে ফেলেছেন। কেন ফিরহাদ হাকিম, মোহাম্মদ সেলিম এরা বারবার বারবার করে এরকম ধরনের কথা বলছেন, যে কথাগুলো আসলে ভারত বিরোধী কথা, যে কথাগুলো আসলে হিন্দুদেরকে আঘাত করার জন্য বলা হচ্ছে? কেন? মোহাম্মদ সেলিম এবং ফিরহাদ হাকিম, মোহাম্মদ সেলিম তার বক্তব্য ভালো করে শুনুন, দেশবিরোধী বক্তব্য। মানে মোহাম্মদ সেলিম মনে করছেন যে তৃণমূল, বিজেপি, বিজেপি তৃণমূল, এই সমস্ত কিছু বাইরে বাইরে বললেও আসলে মোহাম্মদ সেলিম যে কাজটা করছেন, দেশ ভাঙার কাজ বোধহয়, সে কাজটা তিনি সফলভাবে করে যেতে পারবেন না। আজ পর্দাফাঁস হচ্ছে এবং গোটা ভারতের মানুষ আজ প্রশ্ন করছে, সিপিআইএম দলটা কি নির্দিষ্টভাবে কাজ করছে আমেরিকান ডিপ স্টেটের পার্ট হিসেবে? মোহাম্মদ সেলিম ঠিক কি বলেছেন শুনুন। গত 40 বছর ধরে অনুপ্রবেশ, এই যে ওরা বলে গরু পাচার, বিভিন্ন স্মাগলিং, তাহলে আসলে সীমানায় বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো সীমানা নেই, লুটেরাদের রাজত্ব। আমি জানি উত্তর চব্বিশ পরগনা গরু পাচারের সবচেয়ে বড় কাণ্ড যে করে, সে যেহেতু আমি নাম ধরে বলতে পারি, বিরোধী দলের নেতাকে টাকা দিয়েছে, এই জন্য সে সিবিআই থেকে এখন বাইরে আছে। কারণ তৃণমূল একা ভাগ পেত, এখন বিজেপি তৃণমূল দুজনই ভাগ পাচ্ছে। মালদা ঘটনা এটা উদাহরণ দিচ্ছে যে সীমানায় হিন্দু মুসলমান করছে, ভারত বাংলাদেশ করছে, তো চোরা চালানের কাজে সিদ্ধহস্ত পুলিশি সহযোগিতায়, কেন্দ্রের পুলিশ হোক বা রাজ্যের পুলিশ হোক, বিজেপি তৃণমূল দুজনই ভাগ পাচ্ছে। মোহাম্মদ সেলিম যে কথাগুলো বলছেন, দেখুন একই কথা একই স্টাইলে ফিরহাদ হাকিম বলছেন। আসলে দুটো দল, কিন্তু মনের দিক থেকে বোধহয় ফিরহাদ হাকিম এবং মোহাম্মদ সেলিম এক হয়ে গেছেন।
সনাতনীদেরকে আটকানোর জন্য। ফিরহাদ হাকিম ঠিক কি বলেছেন এর জন্য? এখান থেকেও কিছু উস্কানিমূলক স্লোগানও শুনলাম, আপনাদেরই টিভিতে শুনলাম। তো এটা কাম্য নয়। কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেব, ওদের বর্ডার যদি ওরা ইচ্ছা করে দেবে। এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি না। ফিরহাদ এবং সেলিম কি একজোট হয়েছে? আজ সনাতনী কমরেডদের ভাবার দিন, আজ তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত সনাতনী যারা ক্যাডার রয়েছে তাদের ভাবার দিন। সত্যি কি এরকম একটা গ্রেটার বাংলাদেশের মতন গ্রেটার নেক্সাস তৈরি হচ্ছে, যেটার নেতৃত্ব একদিকে মোহাম্মদ ইউনুস দিচ্ছেন, এদিকে ফিরহাদ হাকিম দিচ্ছেন, একদিকে মোহাম্মদ সেলিম দিচ্ছেন। লাগাতার হিন্দুদেরকে শূন্য করার চেষ্টাটা করো, চালিয়ে যাও, জনবিন্যাস বদলানোর যে কথা, যাও দাওয়াতে ইসলামের কথা, বিএসএফকে কলুষিত করো, ইন্ডিয়ান আর্মিকে শত্রু হিসেবে দেখাও, দেশটাকে ভেতর থেকে ভাঙো। আমি নির্দিষ্টভাবে এখন যেটা দেখাবো সেটা মোহাম্মদ সেলিম, সিপিআইএম এর নেতা মোহাম্মদ সেলিম, সেলিমের ইউনুস প্রেম। আমি জানি না মোহাম্মদ সেলিম কোন দেশের কমিউনিস্ট পার্টিটা করেন। মোহাম্মদ সেলিম বোধহয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি করেন। বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হলে, এটা মোহাম্মদ সেলিম নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, এখানে হিন্দুত্ববাদীদের সুবিধাই হবে। বলছেন বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হলে হিন্দুত্ববাদীদের সুবিধাই হবে, ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর দিকে এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে। তাই দুই পক্ষ হাত মিলিয়ে বিদ্বেষের রাজনীতি করছে। অর্থাৎ মোহাম্মদ সেলিম তার দম নেই এটা বলার যে হিন্দুরা মরছে, হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে, ইসকনের সাধুকে জেলে পোড়া হচ্ছে। মোহাম্মদ ইউনুস কথায় কথায় হিন্দু সন্ত্রাস, হিন্দু মৌলবাদ, এই সমস্ত কিছু নিয়ে আসেন। আসলে আবারও বলছি, এই সমস্ত কিছু এক ডটে কানেক্টেড, এক সূত্রে বাঁধা। মোহাম্মদ ইউনুস আসলে কোনো একটা নির্দেশ পেয়েছেন, জর্জ সোরসের থেকে পেয়ে থাকতে পারেন, মার্কিন হুজুরদের থেকে পেয়ে থাকতে পারেন, আফগানিস্তান সিরিয়ার হুজুরদের থেকে পেয়ে থাকতে পারেন, যে ভারতকে ভাঙো, ভারতকে ভেতর থেকে ভাঙো, ভারতকে লাগাতার এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে ভারত নিজে থেকে একটা জনবিক্ষোভের দিকে এগিয়ে যায়। ফিরহাদ হাকিম কালকে বললেন বন্দে মাতরম নাকি উস্কানিমূলক বক্তব্য। আচ্ছা ধরে নিলাম ফিরহাদ হাকিম বলেছেন বন্দে মাতরম উস্কানিমূলক বক্তব্য, কিন্তু মোহাম্মদ সেলিম কেন বলছেন? কমিউনিস্টদের তো এইটা হওয়ার কথা নয়, সব কমিউনিস্ট তো এরকম নয়, তাহলে মোহাম্মদ সেলিম কেন করছেন এটা? কোনো নির্দিষ্ট এজেন্ডা নিয়ে মোহাম্মদ সেলিম করছেন? ফিরহাদ হাকিম শুনুন, ফিরহাদ হাকিম কি বলেছেন। আমি বন্দে মাতরম বলায় তো বলিনি, কিন্তু একজন ঠাকুরের নাম করে চেঁচাচ্ছে কেন সীমান্তে? ঠাকুরের নাম করে চেঁচাচ্ছে, একজন ভগবানের নাম করে চেঁচাচ্ছে। বন্দে মাতরম তো আমিও বলতে পারি, আমি জয় হিন্দ বলতে ভালো লাগে। আমার মনে হয় যে ভারতের মানে আমাদের দেশ যেটা ভারতবর্ষ, সেটা তো আমরা জয়গান করবই, কিন্তু কেউ উস্কানি দেওয়াটা আলাদা, নিজের দেশের জয়গান করাটা আলাদা। এবং ঠিক এই জায়গা থেকে ময়ূকের আজ প্রশ্ন, সেই প্রশ্নগুলো নেব এবং তারপর সরাসরি চলে যাব বাংলাদেশের সেকুলারপন্থী, বাংলাদেশের বড় বড় যারা নেতৃত্বরা রয়েছেন তাদের কাছে এবং ভারতের কমিউনিস্টদের কাছে, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের কাছে। প্রথম প্রশ্ন, জোট বেঁধেছে সেলিম ফিরহাদ। সেলিম ফিরহাদ দল মত নির্বিশেষে এবার জোট বেঁধেছে গজওয়াতুল হিন্দের জন্য। দ্বিতীয় প্রশ্ন, এই মুহূর্তে দ্বিতীয় প্রশ্ন, আপনারা এনগেজড হন। হিন্দুদের বরবাদ করবে বাম মমতাই, হিন্দুদের আর কেউ বরবাদ করবে না, করবে বাম মমতাই বরবাদ। ফিরহাদ হাকিমকে নির্দেশ দেওয়া হয়েছে এবং মোহাম্মদ সেলিমকে নির্দেশ দেওয়া হয়েছে যেন হিন্দুদেরকে শেষ করবার জন্য, এবং অন্যদিকে বাংলাদেশে মোহাম্মদ ইউনুস। এবং 3 নম্বর প্রশ্ন, সবচেয়ে বড় ডিবেট এই মুহূর্তে, শান্তনুকে বহিষ্কার করা যায়, খুব সহজেই শান্তনু সেনদের বহিষ্কার করা যায়, কিন্তু ফিরহাদকে, হুমায়ুনকে বহিষ্কার করতে হাত কাঁপে তৃণমূল কংগ্রেস বা বামেদের। ভাবুন, সুভাষ চক্রবর্তীর মতন এত বড় মাপের একজন নেতা যখন তারাপীঠ মন্দির থেকে এসেছিলেন, তার সরল বিশ্বাসে যে মা আছে, মা তারা আছে, এত মানুষজন আছেন যারা মা তারাপীঠে যান, তখন এই কমিউনিস্ট পার্টি সুভাষ চক্রবর্তীকে এক ঘরে করেছিল। কিন্তু এই কমিউনিস্ট পার্টি বরাবর, বিশেষজ্ঞ এবং সমালোচকরা বলেন, কোনোদিন হরকিষণ সিং সুরজিৎকে বা রেজ্জাক মোল্লাকে তাদের ধর্মের বিশ্বাস নিয়ে কোনো প্রশ্ন করেননি, প্রশ্ন করা উচিত নয়।
যেভাবে হরকিষাণ সিং সুরজিৎ নিজের ধর্মকে পালন করবেন ঠিক সেভাবেই তো সুভাষ চক্রবর্তী নিজের ধর্ম পালন করা উচিত। কেন অযোধ্যায় সপরিবারে যে গণশক্তিতে কাজ করে বা যে সকালবেলা দেওয়ালটা লেখার জন্য চুনকাম করে দেওয়ালগুলো কাস্তে হাতুড়ি তারা আঁকবে বলে, সে কেন জগন্নাথ পুরী মন্দিরে যাবে না, সে কেন লাল টিপ পরে সে রাস্তা দিয়ে হাঁটবে না, ইনকলাব জিন্দাবাদ স্লোগান দিতে দিতে কেন জয় শ্রীরাম বললে অসুবিধা হয়ে যাবে? জয় শ্রীরাম কি শুধুমাত্র বিজেপি স্লোগান? না, জয় শ্রীরাম তো হিন্দুদের স্লোগান। জয় শ্রীরাম তো সুজন চক্রবর্তীরও স্লোগান হওয়া উচিত। জয় শ্রীরাম, জয় জগন্নাথ দেব, এগুলো তো সৃজন ভট্টাচার্যরাও উদাত্ত কণ্ঠে বলা উচিত। অনির্বাণ চৌধুরী যে এই মুহূর্তে রয়েছে সিপিআই নেতা, তারও তো বলা উচিত। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো। নীলাদ্রি ব্যানার্জি রাজনৈতিক বিশ্লেষক, কলকাতা স্টুডিও থেকে রয়েছেন। সৌরভপ্রিয় দত্ত তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি ব্যাটিং করবেন, রাজনৈতিক কর্মী তিনি, কলকাতা স্টুডিও থেকে রয়েছেন। মুর্শিদাবাদ জেলা থেকে রয়েছেন অনির্বাণ চৌধুরী, সিপিআই নেতা এবং অত্যন্ত বিশিষ্ট একজন অতিথি আমাদের সাথে রয়েছেন। তিনি ভাইস চেয়ারম্যান বিএনপি, খালেদা জিয়ার দল বিএনপি, খালেদা জিয়ার একসময়ের অ্যাডভাইজার ছিলেন জনাব শামসুজ্জামান দুদু। আমি আপনার কাছে প্রথমে আসছি শামসুজ্জামান দুদু সাহেব। প্রথম প্রশ্ন, আপনার দল অর্থাৎ বিএনপি সে তো মুক্তিযুদ্ধের পক্ষে, ইনফ্যাক্ট বিএনপি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা। আপনারা এই মুহূর্তে মুক্তিযোদ্ধাদের ওপর যে অন্যায় অবিচার হচ্ছে সেগুলো দেখেও চুপ আছেন। এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস গোটা দেশটাকে মোটামুটি লাটে উঠিয়ে দিয়েছে, সেটা দেখেও চুপ আছেন। আসলে ডিপ স্টেট বা গুপ্ত রাষ্ট্র বা এই হুজুরদের দাপাদাপি যেভাবে বাংলাদেশে হচ্ছে, আপনাদের মতন মুক্তিযোদ্ধাদের পক্ষে যারা এত সিনিয়র নেতারা, তারা চুপ করে আছে কেন? কিসের ভয়? কি আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? একদম, গোটা পৃথিবীর বহু কোটি মানুষ শুনতে পাচ্ছেন রিপাবলিক বাংলায়। আপনাদের চেহারা বা আপনাদের অনুষ্ঠানে অন্য কিছু দেখতে পাচ্ছি না, এই জন্য জিজ্ঞাসা করলাম। আমি অনলাইনে টকশো নানানভাবে করি, নানান দেশ থেকে করি, কিন্তু আজকে শুধু আমার চেহারাটাই দেখতে পাচ্ছি, আপনার অথবা এখানে যারা অংশগ্রহণকারী তাদের কারো দেখতে পাচ্ছি না। তবু না দেখে কথাগুলো বলি। প্রথম সংশোধনী দিক, বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরের স্তর হচ্ছে স্বাধীনতার ঘোষক। স্বাধীনতার ঘোষণা করেছেন শহীদ জিয়া রহমান। আমরা সাধারণত তাকে স্বাধীনতার ঘোষক হিসেবে শ্রদ্ধা জানাই, তার প্রতি কৃতজ্ঞ থাকি। যেমন ভারতকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য সশস্ত্র যুদ্ধের কথা বলেছেন সুভাষচন্দ্র বসু, কিন্তু সেই যুদ্ধে ভারত বা পাকিস্তানের স্বাধীনতা আসেনি, এসেছিল টেবিলে বসে। পাকিস্তান এবং ভারতের স্বাধীনতা আলোচনার মধ্য দিয়ে হয়েছিল। বাংলাদেশের ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে এদেশের স্বাধীনতা এসেছে। কিন্তু এইভাবে রক্ত দিয়ে কেনা স্বাধীনতা, সেই স্বাধীনতা আপনারা কি সত্যি এবার পাচ্ছেন 2024 সালে? মোহাম্মদ ইউনূস তো ডিপ স্টেটের দালালি করছে এখন দেখে মনে হচ্ছে। যদি আপনি আমার কথা পছন্দ নাও হয়, তবু একটু বলতে দিলে আমরা কিভাবে দেখি, কিভাবে ভাবি, কিভাবে এগোতে চাই, তাহলে আপনার একটা সম্যক ধারণা হবে। প্লিজ বলুন। ভারতে বসে বা ওয়েস্ট বেঙ্গলে বসে ঢাকা বা বাংলাদেশের চিত্র শুনতে পাবেন, স্যাটেলাইটে কিছু কিছু জিনিস হয়তো দেখতে পাবেন, কিন্তু সম্যক ধারণা আপনাদের হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই সরকারের নেতৃত্ব দিচ্ছেন, যে সরকার এনেছে যারা, তারা একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শুধু বাংলাদেশে না, ভারতে না, সারা পৃথিবীর এমন লুণ্ঠনকারী এর আগে আদৌ জন্মেছে কিনা পৃথিবীতে, এটা আমাদের জানা নাই। মানে আপনি বলছেন চে গুয়েভারা বা আমাদের দেশে যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাদের আন্দোলন এই আন্দোলনের কাছে ফিকে হয়ে যায়? অবশ্য তারা জাতির জনকের মূর্তি ভাঙেনি, তাতে প্রস্রাব করে দেয়নি। আমার মনে হয় আপনার সঙ্গে আপনার অনুষ্ঠানে আমার কথা বলার সঙ্গত হবে না। পুরোটাই কথা বলুন, কারণ আপনি আপনার পছন্দের কথাগুলো আপনি শুনতে চান। না না, আপনি বলুন, প্লিজ বলুন, প্লিজ বলুন। থ্যাংক ইউ। আপনি বা বাদে অন্য কেউ থাকলে হয়তো কথা বলা যেত। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আপনারা সুখে থাকবেন। কিন্তু আপনি তো এই উত্তরটা দিলেন না যে ডিপ স্টেটের দখলে যদি গোটা দেশটা চলে যায়,
তাহলে আপনারা এরকম ভাবে চুপ করে থাকবেন? আপনারাই তো আগামীর বাংলাদেশ হয়তো চালাবেন, বিএনপি তো চালাবে। নব স্বাধীনতার স্বাদ পেয়েছে, একটি গণহত্যাকারীকে আপনারা ঠাঁই দিয়েছেন, যে হত্যাকারী পৃথিবীব্যাপী এত বড় হত্যাকারী খুঁজে পাওয়া খুব কঠিন। সে হত্যাকারীকে আপনারা ঠাঁই দিয়েছেন, লুণ্ঠনকারীকে ঠাঁই দিয়েছেন, গণতন্ত্র বিনষ্টকারীকে ঠাঁই দিয়েছেন। তারপরে যখন আপনারা তার কথা শুনতে চান না, পদে পদে বাধা দিতে চান, এটা খুব স্বাভাবিক। না, আমি বাধা দিচ্ছি না আপনাকে, আপনি বলুন। কিন্তু আমাকে একটা কথা বলুন, যে হিন্দুদের ওপর তো এখানে আঘাত হানা হচ্ছে, গজওয়াতুল হিন্দের কথা বলা হচ্ছে, ভারতকে যদি আক্রমণ করার কথা বা আঘাত করার কথা বলা হয়, কি করে আমরা চুপ থাকি বলুন? এটা আপনি ভারত যতটা হিন্দু নিরাপদ না, তার থেকে শতগুণ বেশি নিরাপদ বাংলাদেশে। তাই? তাহলে এত মন্দির যে ভাঙা হচ্ছে, শামসুজ্জামান সাহেব, একটা মন্দির ভাঙা হয় নাই, একটা না, একটা কার্নিশ ভাঙা হয় না। গোটা বাংলাদেশে একটা মন্দিরও ভাঙা হয়নি। আসবেন, দেখবেন, বুঝবেন, কথা বলবেন। গোটা বাংলাদেশে মেহেরপুরে কি হয়েছিল? রুচিহীন কথা আপনাদের এই অনুষ্ঠানে আমি ভেবেছিলাম যে কিছু বাস্তবোচিত কথা আপনারা শুনবেন। না, আপনি বলুন না। কিন্তু হিন্দু সাধুকেও তো গ্রেপ্তার করা হচ্ছে সাহেব। চিন্ময় কৃষ্ণ প্রভু তো হিন্দু সাধু, তাকে গ্রেপ্তার করা হচ্ছে, তাকে জেলে রাখা হচ্ছে। আনসারুল্লাহ বাংলার প্রধান, সে ছাড়া পেয়ে গেল। আমাকে এইটা তো অন্তত বলুন। গোটা শোটা আপনার জন্য আমি অ্যালট করছি, কিন্তু এটা তো বলুন শামসুজ্জামান সাহেব, আপনি শুনতে পাচ্ছেন? উনি আমাদের সাথে কথা বলতে চাইলেন না। আসলে এটাই সমস্যা। সমস্যাটা হলো যে একটি দেশ, সেই দেশ যখন চিন্ময় কৃষ্ণ প্রভুদেরকে জেলে রাখবে এবং জসিমউদ্দিন রহমানিদেরকে ছাড় দেবে, তখন তা নিয়ে কথা বলা যাবে না। আমি আবারও বলছি, শামসুজ্জামান দুদু বিএনপির অত্যন্ত অত্যন্ত বড় একজন নেতা এবং খালেদা জিয়া তার একেবারে ঘনিষ্ঠ একজন নেতা, ভাইস চেয়ারম্যান বিএনপি। তিনি আমার শো থেকে চলে গেলেন, কিন্তু বাকি যারা রয়েছেন কলকাতা শহরের, তাদেরকে তো এই উত্তরটা দিতে হবে। যেরকম সৌরভপ্রিয় দত্ত আপনাকে দিতে হবে, অনির্বাণ চৌধুরী আপনাকে দিতে হবে, যে কি সহজে হিন্দুদেরকে বহিষ্কার করা যায়, কি সহজে শান্তনু সেনদেরকে তৃণমূল দল থেকে বহিষ্কার করা যায়। কিন্তু দাওয়াতে ইসলাম, এটা আপনি বিশ্বাস করেন? আপনি দুর্ভাগা সৌরভপ্রিয় দত্ত। না, প্রথমে আমি একটা কথা বলি, যদি এখানে বিএনপির নেতা প্যানেলে থাকতো তাহলে আমি এখনই মাইক খুলে চলে যেতাম। তার কারণটা হচ্ছে ভারতবর্ষের আভ্যন্তরীণ রাজনীতি, বাংলার আভ্যন্তরীণ রাজনীতির মধ্যে বাংলাদেশের কেউ থাকবে আর সেখানে দাঁড়িয়ে আমাদেরকে বিজেপি তৃণমূল ডিবেট করতে হবে, তাতে আমি রাজি নই। খুব ভালো হয়েছে উনি চলে গেছে, তাই আমি আছি। কোনটা আভ্যন্তরীণ বিষয়? আমাদের যে রাজনীতি, আমরা যে রাজনীতি করি বা আমরা যে ডিবেট করি, আমাদের আভ্যন্তরীণ বিষয়। তার মধ্যে অন্য দেশের লোক থাকবে, সে আমাদের আভ্যন্তরীণ বিষয় মজা নেবে, তাতে আমি একদমই রাজি না। আপনি কোনটা বলেন? দাওয়াতে ইসলামের কথাটা বলছি আমি বলছি, বলতে দাও, তুমি বলতে দাও নি বলে উনি চলে গেছে। তুমি এখানে প্রথমে বললে ফিরহাদ হাকিম মুসলিম বলে ওনাকে বরখাস্ত করা হয় না। এক মিনিট, আমি শুধু বলেছি শান্তনু সেন, ওকে, শান্তনু সেন শুধু বহিষ্কার হয়নি, আজকে হুমায়ুন কবিরকে বহিষ্কার করা যায় না কেন? তুমি 20 মিনিট বলেছো, এখানে আমাদের ডেকেছো বলতে, তোমারটা শুনতে না, তোমারটা শোনার জন্য আমি এখানে আসিনি। বলুন। আমার কাছে কথা হচ্ছে যে শান্তনু সেন হিন্দু হয়ে বহিষ্কার হয়েছে, আরাবুল ইসলাম কি? আরাবুল ইসলাম কোন ধর্ম করে? আরাবুল ইসলাম কোন ধর্ম, মানে কোন ধর্মের মানুষ? সে মুসলিম। এখানে হিন্দু মুসলিম বলে বিষয় না। আরাবুল ইসলাম কে? সে বহিষ্কৃত ছিল না? আরে তুমি বললে শান্তনু সেন হিন্দু বলে বরখাস্ত করা হয়েছে। আপনারাই তো বলেছিলেন আরাবুল ইসলাম নাকি সাসপেন্ডেড নেতা ছিল। আরে বাবা দাঁড়াও, বলতে দাও। দু নম্বর ফিরহাদ সুপারি নিয়ে আছে, তুমি বললে ফিরহাদ সুপারি নিয়ে আছে হিন্দুদের সর্বনাশের আশায়, আর আসলে মোদি ঘোমটা দিয়ে বসে আছে ভারতের ধর্মনিরপেক্ষতা ধ্বংস করার নেশায়। এই হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতি, সেটা নষ্ট করার জন্য এই বাংলায় জঙ্গি ঢুকিয়ে, তাই সেই বাংলাকে অশান্ত করার জন্য তোমরা কাজ করছো, বিজেপি এই কাজ করছে। হ্যাঁ, কে জঙ্গি ঢুকিয়েছে?
কে জঙ্গি ঢুকেছে? দাওয়াতে ইসলামের কথা কে বলেছে? একদম জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ, ঢোকাচ্ছে জঙ্গি। আপনার নাম সৌরভপ্রিয় দত্ত, ঢোকাচ্ছে বিএসএফ, বিএসএফ জঙ্গি ঢোকাচ্ছে, লজ্জা করে না? আপনি ভারতবর্ষের খেয়ে ভারতবর্ষের পাসপোর্ট ব্যবহার করে বিএসএফ সেনাকে এইভাবে কথা বলছেন, লজ্জা করে না? বাংলায় লজ্জা করে না? বাংলাদেশে বলতে পারবেন? হিন্দু মুসলমান তো বাংলাদেশে বলতে পারবেন? কেন বলবেন না? হিন্দু বলবো, বারবার বলবো হিন্দু, হিন্দু না হিন্দু হওয়ার অপরাধে যদি মার খায় বলবো না? তৃণমূল কংগ্রেসের হয়তো সমস্যা হতে পারে, তোমার মুখ থেকে ভোট দেয় না। তোমরা হিন্দু মুসলমান ধর্মের তাস খেলবে। একটা কথা বলুন, শুনুন শুনুন সৌরভদা, এই যে আমি একটা বাইট চালাচ্ছি এই মুহূর্তে, দাওয়াতে ইসলামের বাইট, দুর্ভাগা যারা সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি, তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুরক্ষিত হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা, কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমি তো ভেবেছিলাম ফিরহাদ হাকিম এটা হয়তো মুখ ফসকে বলেছেন দাওয়াতে ইসলামের কথা, এবং যারা দুর্ভাগা মানে হিন্দুরা দুর্ভাগা, বৌদ্ধরা দুর্ভাগা, জৈনরা দুর্ভাগা, কিন্তু তারপর যে কথাটা বললেন সেটা তো আসলে বাংলাদেশের মৌলবীরা যে কথাটা বলছে, মৌলানারা যে কথাটা বলছে সেই কথা। সংখ্যালঘুদেরকে আমরা এমনভাবে আমাদের জনসংখ্যা বৃদ্ধি করব যে সংখ্যাগুরু হব আমরা, অর্থাৎ ভারত ইসলামিক রিপাবলিক হবে, পশ্চিমবঙ্গ ইসলামিক রাজ্য হয়ে বা গ্রেটার বাংলাদেশের পার্ট হবে। ফিরহাদ হাকিম এটাও বলেছিলেন, দেখুন। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करेंगे। সৌরভপ্রিয় বাবুর কাছে যাওয়ার আগে আমি একবার ফিরহাদ হাকিম যে প্ল্যানে যে লাইনে কথা বলছেন ঠিক সেই লাইনে মৌলানা নূর বাংলাদেশে বসে বলছেন 2040-এর মধ্যে থাকবে না, তার একদম সায়েন্টিফিক কারণ তিনি দিয়ে দিচ্ছেন, কি ব্লুপ্রিন্ট, কি গাজওয়াতুল হিন্দ, খারিজি মাদ্রাসায় মুর্শিদাবাদে যা যা পড়ানো হয় পুরোটা দিয়ে দিচ্ছেন। শুনুন মৌলানা নূর কি বলছে এবং তারপর সৌরভপ্রিয় বাবুর উত্তর নেব আমি আনইন্টারাপ্টেড। 2040 সালের পরে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না ইনশাআল্লাহ। 2040 সালের পরে এমন বাংলাদেশ হবে, যদি কেউ এসপি আর ডিসি হতে চায়, সূরা ফাতিহার বিশুদ্ধ অর্থ বলতে না পারলে ডিসি এসপি বানানো হবে না ইনশাআল্লাহ। ওয়েট এন্ড সি। এমন বাংলাদেশ আমরা গর্ব, আমরা আঙ্গুল চটবো না, বসে থাকবো না। আর বসে নেই উলামায়ে কেরাম, অচিরেই বাংলাদেশে দেখবেন উত্তাল তরঙ্গ হবে, ইসলামের জোয়ারে সমস্ত নাপাক ভেসে সয়লাভ হয়ে যাবে সাগর ইনশাআল্লাহ। কেউ যদি 2040 সালের পরে বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে চান, বুখারী শরীফ পড়াবার যোগ্যতা না থাকলে প্রধানমন্ত্রী বানানো হবে না। সৌরভপ্রিয় দত্ত, এবার আপনি কি বলবেন, কেন ফিরহাদ হাকিমকে বহিষ্কার করা যাবে না? শান্তনু সেনকে তো বহিষ্কার করা গেল। কিছু মানে জানোয়ার মানুষের বক্তব্যের সঙ্গে আপনি ফিরহাদ হাকিমের বক্তব্যকে তুলনা করলে লাভ নেই। আমাকে আনইন্টারাপ্টেড বলতে দিন। আপনি কি বুঝতে পারছেন? বলছি ফিরহাদ হাকিমের বক্তব্য ভাই বলছি। মৌলানা নূরকে আপনি যে ভাষায় ব্যক্তি আক্রমণ করলেন, না একদমই আপনি বুঝতে পারছেন? আমাকে বলতে দিন এবার কথাটা। ফিরহাদ হাকিম সাহেব দুর্গাপুজো করেন, ফিরহাদ হাকিম সাহেবের দুর্গাপুজোয় সমস্ত হিন্দুরা উপস্থিত হয়। ফিরহাদ হাকিম যে বক্তব্য রেখেছে দল সেটা অনুমোদন করেনি, তবুও বলছি ফিরহাদ হাকিম বলতে চেয়েছে সংখ্যাগরিষ্ঠ হওয়া মানে মুসলিমদের চিন্তা ভাবনা, মুসলিমদের সংস্কৃতি, তাকে সংখ্যাগরিষ্ঠ করে তোলা, এই নয় যে জন্ম দিয়ে দিয়ে মুসলিমদের সংখ্যা বাড়িয়ে করা, যে কথাটা উনি বলছেন। একটা বলুন না, আপনি কি নিজেকে দুর্ভাগা মনে করেন? না, একদমই না। আমি তো বলছি ওই বক্তব্য উনি ক্ষমা চেয়েছেন, ওই বক্তব্য অনেকেই সমর্থন করে না। জয় শ্রীরামটা উস্কানিমূলক বক্তব্য, জয় শ্রীরামটা কি উস্কানিমূলক বক্তব্য? ময়ূক, আমি একটা কথা বলি, একটু আমাকে অ্যালাউ করো।
রাম রহিম আসারাম বাপুর মতন ধর্ষক ধর্মগুরু হওয়ার থেকে কাফিল খানের মতন মহান মুসলিম হওয়া অনেক বেশি সম্মানের। আপনি শুধু কাফিল খানকে দেখলেন, আপনি শুধু কাফিল খানকে দেখলেন, আমি তো এপিজে আব্দুল কালামকে দেখছি, আমি তো এ আর রহমানকে দেখছি, আমি তো উস্তাদ জাকির হুসেনকে দেখছি, আমি তো দেখছি আমার দেশটা এই এপিজে আব্দুল কালাম উস্তাদ জাকির হুসেনদের দেশই থাকবে না যদি তৃণমূল বা বামেদের মতন এই দলগুলো এভাবে জাকিয়ে বসে হুজুরদের হয়ে গাজওয়াতুল হিন্দের প্ল্যানটাকে এখানে সাকসেসফুল বানায়। গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে রিপাবলিক বাংলা ঠিক করে না, আমি ঠিক করছি না, মানুষ ঠিক করবে। আর মানুষ শেষ কথা বলে দিচ্ছে, বেশ আমি নীলাদ্রিদার কাছে যাব এবং তারপর অবশ্যই অনির্বাণদার কাছে যাব। নীলাদ্রিদা, প্ল্যানটা একই বলছে বিভিন্ন লোক, বিভিন্ন মুখ, ইউনুস বলছে, মোহাম্মদ সেলিম বলছে, ফিরহাদ হাকিম বলছে, মৌলানারা বলছে, কিন্তু একই প্যাটার্নে সব চলছে, ওই গোয়েন্দাদের মতন, ফেলুদা বা ব্যোমকেশ বক্সির মতন। আপনার কি কোথাও মনে হচ্ছে যে ডাল মে কুছ কালা হে, প্যাটার্ন তো সেম হে? ময়ূক, আজকে স্টুডিওতে এসে একজন জাতীয়তাবাদী ভারতবাসী হিসেবে আমার খুব খারাপ লাগছে এই কারণে, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের কামালা হ্যারিসের ওপর জয়টা শুধু ডেমোক্র্যাটদের ওপর রিপাবলিকানদের জয় ছিল না, এটা ডিপ স্টেটের এজেন্টদের ওপর জাতীয়তাবাদীদের জয় ছিল। আজকে আপনার সাথেই দেখলাম বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিনিধি মোহাম্মদ ইউনুস, যিনি কার্যত ডিপ স্টেটের এজেন্ট, হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টনের সাথে তার সখ্যতা সবাই জানে, তার সমালোচনা করতে বলায় শো ছেড়ে চলে গেলেন। আরও খারাপ লাগছে যখন সৌরভদার মতো তৃণমূল তো একটি জাতীয়তাবাদী দল, তিনি ফিরহাদ হাকিমের বক্তব্যকে কার্যত জাস্টিফাই করার চেষ্টা করছেন, সেটা সমালোচনা না করে ফিরহাদ হাকিম যে বক্তব্য রেখেছেন তৃণমূলের বিবৃতি অনুযায়ী সেটা সাম্প্রদায়িক বক্তব্য। অথচ তৃণমূল কংগ্রেসের মতো একটি জাতীয়তাবাদী দলের সাহস হচ্ছে না ফিরহাদ হাকিমের মধ্যে ব্যবস্থা নেওয়ার। উল্টে আমরা দেখছি দলের যিনি অফিসিয়াল 2 নম্বর ছিলেন এতদিন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত দলের মধ্যে কোণঠাসা করা হচ্ছে। আপনি ভালো করেই জানেন টিভিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা অনুগামী তাদের একের পর এক ছেটে ফেলা হচ্ছে, তাদের টিভি শোয়ে পাঠানো হচ্ছে না এবং অভিষেককে কোণঠাসা করা হচ্ছে। তাদের আমার দলের বিষয় নিয়ে উনি কি ঠিক করে দেওয়ার? এটা তৃণমূলকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আপনি আজকের বিষয় নিয়ে বলুন। মমতা অভিষেক নিয়ে কথা বলার আপনি কথা বলছেন, আমি দেশ নিয়ে কথা বলছি, আমার দুঃখ লাগছে অভিষেক নিয়ে আপনি কে এই স্টুডিওয় বসে কার্যত এই ডিপ স্টেটের এজেন্ডের কথা বলছেন। শুধু তাই নয়, আমি দুজনকে থামাচ্ছি কারণ আমার কাছে আর 5 মিনিট আছে, অনির্বাণ চৌধুরীর কাছে আমার যাওয়া বাকি আছে। কিন্তু এই যে ফিরহাদ হাকিমকে নিয়ে কথা বললেন না, আমি তো বলবো জসিমউদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলার প্রধান যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারত থেকে আলাদা হয়ে বাংলাদেশের সাথে যুক্ত হয়ে যেতে বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা স্টেটমেন্ট আসেনি, কোনো স্পোকসপারসন কিছু বলেনি। একবার শুনুন, আমরা বসে বসে আঙুল চুষবো না, এটা বলে দিয়েছিল না, শুনে নিন, এটা নিয়ে কিছু বলেননি, শুনুন। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। অনির্বাণ চৌধুরী, এর পরেও আমাকে বলতে হবে যে না, আমি হিন্দুদের নিয়ে কত কথা বলবো না, এর পরেও আমাকে বলতে হবে যে গাজওয়াতুল হিন্দ নিয়ে কোনো ডিবেট করা যাবে না। এটা বাস্তব। মোহাম্মদ সেলিমরা কবে বুঝবেন? আমি সিপিআইকে নির্দিষ্টভাবে বলছি না, কিন্তু সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কি আসলে ডিপ স্টেটের পার্ট হচ্ছেন? দেখুন, আপনি তো একটা কক অ্যান্ড বুল স্টোরি তৈরি করছেন। কোন কথায় মনে হলো যে মোহাম্মদ সেলিম ডিপ স্টেটের পার্ট হচ্ছেন? আমার তো কোথাও কখনো মনে হয়নি। আমরা বারবার বলেছি বামপন্থীরা, এবং এখনো বলছি, খুব দৃঢ়ভাবে বলছি। তার আগে একটা ইতিহাসের উদাহরণ আপনাকে দিই। যখন ভারত ভুক্তির কথা আসে নিজামের, তখন নিজাম যখন নানা কারণে ওটাকে দেরি করছিল, বিলম্বিত করছিল, তখন সেখানকার সাধারণ মানুষজন তারা কিন্তু ভারত ভুক্তির জন্য উঠে পড়ে লেগেছিল, এবং সেই সমস্ত মানুষজনের বেশিরভাগই ছিল হিন্দু। তাদের উপরে যখন রাজাকার বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছিল, তখন তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল এবং হাতে অস্ত্র নিয়ে বাহিনী গঠন করেছিল কমিউনিস্ট পার্টি। সুতরাং আমাদের যে ইতিহাস, সেই ইতিহাস শুধুমাত্র হিন্দু বা মুসলিম এই রকম ভাবে বাইনারি পলিটিক্সের প্রপাগান্ডা তৈরি করার ইতিহাস নয়। আমি অ্যাপ্রিশিয়েট করি আপনাকে অনির্বাণ বাবু এইটার জন্য, এই কথাটা বলার জন্য, কিন্তু সেই দলই, তারই এত যখন অধঃপতন হয় যে তারা হিন্দু
শব্দটা ব্যবহার করতে পারে না। ইসলামী মৌলবাদী এই শব্দটা বলতে তাদেরকে একটা হিন্দু মৌলবাদী শব্দ যুক্ত করতে হয়। লস্করে তৈবা কোন হিন্দু মৌলবাদী বা হিন্দু নেতার দল নয় তো? তাহলে আপনারা কেন ইসলামী মৌলবাদী তারা যে ধ্বংস করছে সেটা এখন সবচেয়ে বড় আতঙ্কের কারণ এটা বলতে ভয় পাচ্ছেন? আপনারাই তো বলেছিলেন মাওবাদ একটা সময় সবচেয়ে বড় আতঙ্কের কারণ ছিল ভারতবর্ষের জন্য। আপনারা নিজেরা লড়েছিলেন, সিপিআই সিপিআইএম লড়েছে, পশ্চিমবঙ্গে রক্তারক্তি হয়েছে, কত সিপিআই সিপিআইএম নেতা মারা গেছে। তাই ইসলামিক ফান্ডামেন্টালিজম নিয়ে আপনারা একটা কথা কেন বলেন না? দুধেল গাইয়ের জন্য? না না না, এটা আপনি ভুল করছেন। প্রথম কথা হচ্ছে আমরা যে কোনো ধর্মকে কেন্দ্র করে, সেটা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, অন্য যে কোনো ধর্মকে কেন্দ্র করে যদি তার উগ্রতা প্রকাশ করা হয়, যেটা একদম সভ্যতার পরিপন্থী, এতদিন যে মূল্যবোধ আমি সেটাই জিজ্ঞেস করছি। আমাদের মধ্যে রপ্ত করেছি, লন্ডনে মেট্রো রেলে যে ব্লাস্ট হয়েছিল সেই ব্লাস্টটা কোন হিন্দু নেতা করেছিল? বা 9/11 কোন হিন্দু নেতা করেছিল? 26/11 কোন হিন্দু নেতা করেছিল? বা লস্করে তৈবা কোন হিন্দু নেতার সংগঠন? জাসিমউদ্দিন রহমানি কোন হিন্দু সংগঠনের সঙ্গে যুক্ত? আল কায়দাই বা কোন হিন্দু নেতার সংগঠন? আপনারা কোন আল কায়দা কি সংগঠন? বলি তাহলে বলি। হ্যাঁ, আমি উত্তর চাই। আল কায়দা কি সংগঠন? আমরা ইসলামিক মৌলবাদ যেভাবে আস্তে আস্তে বাংলাদেশে তাদের প্রভাব বিস্তার করছে এবং তার ফলে ভারতবর্ষে যে সেফটি এবং সিকিউরিটির প্রশ্ন উঠছে সেই ব্যাপারে আমরা আমাদের মতামত জানিয়েছি। সেফটি সিকিউরিটি নিয়ে আপনাদের এত ভাবতে হবে না। হারমাদদের থেকে সেফটি সিকিউরিটি ভারতবর্ষ শুনবে না। সেফটি সিকিউরিটির জন্য বিএসএফ, ইন্ডিয়ান আর্মি, আইটিবিপি, সাধারণ মানুষ রয়েছে। আপনি বলুন, আপনি যে মুর্শিদাবাদে রয়েছেন সেখানে তো খারিজি মাদ্রাসাতে গাজওয়াতুল হিন্দ যে হবে এবং তার মাধ্যমে ভারত দখল করবে ইসলামী মৌলবাদীরা, সেই কথা পড়ানো হচ্ছে। আপনি সেটা নিয়ে কেন একটা কথা বলছেন না? আপনার জেলাতে হচ্ছে। মনে করিয়ে দিই, আপনি যে বললেন যে ভারতবর্ষের একটা স্বীকৃত রাজনৈতিক দলের কাছ থেকে সেফটি সিকিউরিটির কথা শুনবেন না, হারমাদদের বলেছি। ভারতবর্ষের একজন হারমাদদের বলেছি। হারমাদ শব্দটা তো হারমাদ শব্দটা আপনারা নিজেদের মধ্যে কেন নিয়ে নিচ্ছেন? বলতে দিন। হ্যাঁ প্লিজ বলতে দিন। বলুন প্লিজ বলুন। ভারত, আপনি তো আমার কথার প্রসঙ্গে বললেন। আমি সেফটি সিকিউরিটির কথা প্রসঙ্গে আপনি তো আমার দিকে ইঙ্গিত করলেন ওই শব্দটা দিয়ে। কিন্তু এটা আপনি জেনে রাখুন যে যখন চায়না অ্যাটাক হয়েছিল ভারতবর্ষে, জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী, তখন পার্টি বিভক্ত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে জেনেও আমরা সেদিন জাতীয় সুরক্ষার প্রশ্নে জওহরলাল নেহরুর পাশে এসে দাঁড়িয়েছিলাম। সুতরাং দেশের সেফটি এন্ড সিকিউরিটি নিয়ে আমাদের চিন্তা করার অধিকার আছে। নীলাদিদা 30 সেকেন্ড সময় শেষ প্রায়। আমার কমিউনিস্টদের থেকে কোনো আশা নেই, কারণ একদিন ওরা ধর্মের ভিত্তিতে পাকিস্তান তৈরিকে সমর্থন করেছিল, একদিন অখণ্ড ভারতের জন্য লড়াই করা নেতাজি সুভাষচন্দ্র বসুকে ওরা তোজোর কুকুর বলে দেখিয়েছিল। কিন্তু আমার ডিসঅ্যাপয়েন্টিং লাগে তৃণমূল কংগ্রেসের মতো জাতীয়তাবাদী দল তখন ডিপ স্টেটের এজেন্টের মতো কথা বলে। সৌরভ দ্বারা কার্যত ডিপ স্টেটকে ডিফেন্ড করেন রিপাবলিকের স্টুডিওর বসে। কমিউনিস্টদের থেকে আমার কোনো আশা নেই। ওরা জর্জ সোরসের এজেন্ট হয়ে গেছেন, ওরা কমিউনিজম ভুলে গেছেন, লেনিন, স্ট্যালিন, মাওকে ভুলে জর্জ সোরসকে অনুসরণ করছেন। তাই ওরা বলতে পারেন হিন্দুস্তান তারা সহতুকলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটা কমিউনিস্ট নেতাদের মুখে আমরা জওহরলাল নেহরু ইউনিভার্সিটি। এবং অনেক ধন্যবাদ। আমি প্রত্যেককেই জানাচ্ছি ধন্যবাদ, কারণ আপনারা যারা এখানে আসছেন এবং একটা হেলদি ডিবেট হচ্ছে প্রতিদিন। কিন্তু হেলদি ডিবেট থেকে কি বেরিয়ে আসছে? আমাদের সাকসেস কোথায় জানেন? আমার আপনার যারা দেখছেন তাদের সাকসেস, তাদের সাফল্য হচ্ছে এই মিনমিনে চ্যানেলগুলো যারা হিন্দু শব্দটা বলতে ভয় পারত, তাদের যে নিচের টিকার মেশিন, সেই টিকার মেশিনে তারা লিখতে ভয় পারত, গাজওয়াতুল হিন্দ নিয়ে তারা কথা বলতে বা জানাতে ভয় পারত, তারাও মিনমিনে চ্যানেলরাও রাত 8টার সময় এখন এটা করতে বাধ্য হচ্ছে। কোথায় সাফল্য জানেন? সাফল্য হলো হিন্দু জাগরণের, সাফল্য হলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবার একসাথে লড়ার। এটাই সাফল্য। বটেঙ্গে তো কটেঙ্গে, এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে। ছোট্ট বিরতির পর ফিরে আসছি আমি ময়ূর, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।